আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শপথ নেয়ার পর জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবসে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সকালে তিনি স্মৃতিসৌধে যান। প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান, এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি স্বার্থে নয়, দেশের জনগণের জন্য কাজ করবে বর্তমান সরকার। গণতন্ত্রের জন্য সব সময় লড়াই করে গেছে বিএনপি বলে জানান তিনি। এরপর সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। যারাই দেশের জন্য জীবন দিয়েছে, জনগণের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য দিয়েছে, গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে, তার মধ্যে বিএনপি হচ্ছে অন্যতম। যে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে একটি দল যদি শেষ থেকে এখনো লড়ে যাচ্ছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং আমাদের হৃদয়ে আছে যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি, এটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে বাবা ও মার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে আছেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাগর, ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ, আছি, শুনতে পাচ্ছি। 11:55 প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই জিয়া উদ্যানে গেটে এসে পৌঁছান এবং আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য সময় যখন প্রধানমন্ত্রী কোনো একটি জায়গায় যায়, সেখানে তার প্রোটোকলের নিয়ম অনুযায়ী সেই দুই পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং জনসাধারণের চলাচল সেখানে সীমিত করা হয়। কিন্তু এবারই দেখতে পেয়েছি যে তারেক রহমান যখন এখানে পৌঁছালেন, সেই মুহূর্ত পর্যন্ত দুপাশে আসলে অবাধে জনসাধারণের চলাচল ছিল এবং গাড়ি চলাচল করেছে, এবং অর্থাৎ কোনো রাস্তা আসলে বন্ধ করা হয়নি। এবং শুনতে পেয়েছি যে এটি তার নির্দেশনাই করা হয়েছে যে তিনি এখানে আসলেও যাতে করে মানুষের ভোগান্তি না হয়, সেই জন্য আসলে যাতে রাজধানীর এই যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেগুলো যাতে করে হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। অর্থাৎ তিনি যখন এখানে আসেন, সেক্ষেত্রে তার যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারা তাদের মতো কাজ করেছে, কিন্তু তিনি যখন গাড়ি থেকে নামেন তখন আসলে দুপাশের জনসাধারণের গাড়িগুলো তখনও চলাচল করছিল। এবং তিনি এখানে পৌঁছানোর কিছুক্ষণ আগ থেকে মন্ত্রী পরিষদের যে সকল সদস্য রয়েছেন তারা এখানে পৌঁছান, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি জিয়া উদ্যানে প্রবেশ করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে তিনি যাচ্ছেন, এবং সেখানে তারা মন্ত্রিপরিষদকে নিয়ে তারেক রহমান তিনি দোয়া করছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আজকে এর পরবর্তীতে মূলত যে নবগঠিত মন্ত্রী পরিষদ রয়েছে তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যাবেন সচিবালয়, এবং সেখানে আজকে তাদের প্রথম কর্মদিবস, এবং সেই জন্য সেই সচিবালয়ের যেই অফিসগুলো রয়েছে, যে মন্ত্রণালয়গুলো রয়েছে, সেগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে। তাদের নামের ফলকগুলো সেখানে পরিবর্তন করা হয়েছে, এবং নতুন যে মন্ত্রীরা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তাদের নামের ফলকগুলো সেখানে বসানো হয়েছে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ এই জিয়াউর রহমানের মাজার এবং বেগম খালেদা জিয়ার মাজারের যে কর্মসূচি রয়েছে তার আগে কিন্তু তারা জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে সেখানে তারা সম্মান প্রদর্শন করেছেন এবং সেখানে তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এবং সেখানে তাদের মন্ত্রীদের কাছ থেকে আমরা বক্তব্য পেয়েছি যে তারা 71 এবং 24 দুটি ঘটনাকে, দুটি ইতিহাসকেই তারা একসঙ্গে আসলে নিয়ে তারা কাজ করতে ইচ্ছুক। এবং সরকারে গতকাল যেই মন্ত্রী পরিষদের সদস্যরা এবং প্রতিমন্ত্রীরা যারা কিনা শপথ গ্রহণ করেছেন, তারা কিন্তু আজকে নতুন করে দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু আজকে তাদের দায়িত্ব
বুঝে নিয়েছেন এবং আজকে থেকে তারা নতুন করে তাদের যে সরকারের কার্যক্রম রয়েছে সেটি তারা পরিচালনা করার জন্য কিছুক্ষণ পরে অর্থাৎ এই মাজারের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি শেষ করে তারা যাবেন সচিবালয় এবং আজকে সচিবালয়ে যাওয়ার পরে তাদের সেই কর্মদিবসটি শুরু করার পরে তারা কিন্তু একটি মন্ত্রিসভার যে আলোচনা রয়েছে সেটি তারা করবেন এবং সেই মন্ত্রিসভার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই সভায় মূলত আজকের যে নতুন মন্ত্রিসভা যারা দায়িত্ব বুঝে পেয়েছেন তাদের সঙ্গে আসলে প্রথম বলা যায় যে একটি আনুষ্ঠানিক মিটিং হচ্ছে সেই মিটিংটি তারা আজকে করবেন এবং এরপর থেকে আসলে আগামী 5 বছরের জন্য যে নতুন সরকারি দায়িত্ব গ্রহণ করেছেন তাদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়ার যে সমাধি রয়েছে সেখানে তারা দোয়া শেষ করেছেন এবং দোয়ার পর তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বের হয়ে আসবেন এবং বের হয়ে তাদের পরবর্তী যেই আজকে কর্মসূচি রয়েছে অর্থাৎ সচিবালয়ে যে নিজেদের মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়া সেটি করবেন। জানছিলাম জিয়া উদ্যান থেকে সর্বশেষ খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে দফতর বণ্টন করা হয়েছে। দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভার 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রাখা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব। পূর্ণ মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রথম দিন আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিস করবেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রী সচিবালয়ে ঠিক কখন আসবেন এবং সদ্য গঠিত মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক কখন অনুষ্ঠিত হতে পারে? প্রথম দিন নতুন সরকারের প্রথম দিনে সচিবালয় আসলে নতুন করেই সচিবালয়ের সব কিছু এক ধরনের নতুনত্ব বা মানুষের তোড়জোড় এবং নতুন সরকারের মন্ত্রীরা আসবেন সেটাকে কেন্দ্র করে এক ধরনের প্রস্তুতি কিন্তু সকল মন্ত্রণালয় এবং সকল বিভাগে কিন্তু নেওয়া হয়েছে এবং হচ্ছেও এখন পর্যন্ত। বিশেষ করে মন্ত্রীদের দফতরের সামনে মন্ত্রীদের নাম ফলক যুক্ত করার থেকে শুরু করে আসবাবপত্রের যেমন পরিবর্তন আছে, তেমনি অনেক মন্ত্রণালয়ে মন্ত্রী ছিলেন না বা উপদেষ্টা ছিলেন না, সেই জায়গাগুলোতে নতুন করে সেই কক্ষগুলোকে প্রস্তুতি করা, সেগুলো করা হয়েছে গতকাল রাত থেকেই। এখনও অনেক কাজ, শেষ মুহূর্তের কাজগুলো চলছে। এটি হচ্ছে প্রথম কথা। এখন পর্যন্ত মন্ত্রী পরিষদের কেউ, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কেউ এখনও সচিবালয়ে আসেননি, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা ইতিমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের অন্যতম ঘোষক, মহান স্বাধীনতার, এবং বেগম খালেদা জিয়া, তাদের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদনের পরেই এই সচিবালয়ে কিন্তু আসবেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সাথেই হয়তোবা জিয়ার মাজারের শ্রদ্ধা নিবেদন শেষেই হয়তো মন্ত্রীরাও এখানে এসে পৌঁছবেন। এবং সেই জন্য এখানে প্রথম যে কাজটি রয়েছে, যেটি জানতে চেয়েছেন, সেটি হচ্ছে যে এখানে যে কর্মচারী রয়েছে, বিশেষ করে সচিবালয়ে যে কর্মকর্তারা, সচিবরা, সিনিয়র সচিবরা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে আসলে প্রধানমন্ত্রীর এক ধরনের পরিচিতি হবে বা সচিবদের সাথে পরিচয় পর্ব রয়েছে, যেটাকে সভা বলা হচ্ছে বা বৈঠক রয়েছে। এরপরে মন্ত্রিপরিষদের সাথে বৈঠক রয়েছে, যদিও মন্ত্রিপরিষদ বৈঠকে বিভিন্ন এজেন্ডা থাকে, আজকে ঠিক সেই অর্থে কোনো এজেন্ডা না থাকলেও আজকে যেহেতু প্রথম কর্মদিবস, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদের একটি বৈঠক রয়েছে এবং সেই প্রস্তুতিগুলো আসলে সার্বক্ষণিকভাবে নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বিষয়গুলো নেওয়া হচ্ছে। যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রীর আসার ক্ষেত্রে রাস্তায় ঠিক সেই ধরনের দীর্ঘ সময় ধরে গাড়ি বন্ধ রাখা হচ্ছে না, এটি একটি নতুন বিষয়।
তো হয়তো জিয়ার মাজারের জিয়ারত শেষে এখানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা, সেই জন্য সবার অপেক্ষা। জানছিলাম সচিবালয়ের খবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করল দেশের নির্বাচিত নতুন সরকার, যেখানে জায়গা হয়েছে 50 জন অভিজ্ঞ, মেধাবী ও তরুণ নেতৃত্বের। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শিক্ষাকে ঢেলে সাজানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আমি বাংলাদেশের প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। সংবিধানের রক্ষণ এই 20 বছর বিএনপিকে পার করতে হয়েছে নানা চড়াই উতরাই। দীর্ঘ পথ পরিক্রমার সমাপ্তি ঘটেছে ব্যালট যুদ্ধ শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী সহ 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ পাঠের মধ্য দিয়ে দেশ প্রবেশ করেছে গণতান্ত্রিক অভিযাত্রায়। হইয়া বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকারকে ইতিবাচক উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এটি নবীন ও প্রবীণের মন্ত্রিসভা। বিরোধী দলকে সাথে নিয়ে আগামীতে সরকার রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলও কিন্তু আপনার সরকারের অংশ, তাই বিরোধী দল জামাতে ইসলাম বা এনসিপি বা আরও যারা আছে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে, এটা করবে, এটা সংসদীয় গণতন্ত্রের রীতি এটা। এবং এই গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে রাষ্ট্রের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তবে এ সরকারের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতির লাগাম টানা এবং দুর্নীতি রোধ করাই হবে বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। কারণ দেখেন, এই দেশের গরিব মানুষ, গ্রামের মানুষ, তারা কি চায়? তারা চায় 2 বেলা পেট ভরে ভাত খেতে, রাতে শান্তিতে ঘুমাতে। যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা রোধ করতে হবে। এখানে মূল্যস্ফীতির হার বেশি। এই যে বাজার মূল্য কেন বাড়ে? এটা সিন্ডিকেট বাজার মূল্য নিয়ন্ত্রণ করে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রথম 100 দিনের কর্মসূচি গ্রহণ করতে পারে বিএনপির এ সরকার। ভীতি ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গত কয়েক মৌসুমের লোকসান কাটিয়ে নাটোরে এবার আম চাষের লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় আমের গাছগুলো ছেয়ে গেছে মুকুলে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে চাষি ও কৃষি বিভাগ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরে আম বাগানগুলো এখন মুকুলে ছেয়ে গেছে। সোনালী মুকুলে ভরপুর আম গাছ অনেক দিন পর এ অঞ্চলের চাষিদের ভালো মুনাফার স্বপ্ন দেখাচ্ছে। নাটোর জেলার আম উৎপাদনের প্রধান 2 উপজেলা বাগাতিপাড়া ও লালপুর। গত কয়েক মৌসুমে লোকসানের কারণে অনেকেই বাগানের গাছ কেটে ফেলেছিল। কৃষকরা বলছেন, এবার আবহাওয়া সব দিক থেকে অনুকূলে ভালো ফলনের আশায় সেচসহ নানা পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কৃষি বিভাগের মাঠ কর্মীদের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ রয়েছে চাষিদের। এবার আমাদের ফলন আল্লাহর রহমতে ভালো হবে, কিন্তু আমরা কৃষি অপেক্ষায় যে পরামর্শ পাওয়ার দরকার সেটা আমরা পাই না। এবি যদি দাম, গৃহস্থীরা যদি দাম পায়, তে বাগান আর মনে হয় কাটবে না, আর একটু লাভবান হবে। অন্যান্য বছরের তুলনায় ঘন কুয়াশা, বৃষ্টি এগুলো না থাকার কারণে আমের মুকুলটাও অনেক বেশি আছে। আমের ভালো ফলন আশা করা যাচ্ছে। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগও। তবে মাঠ কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে চাষিদের অভিযোগ অস্বীকার করেন এই কৃষি কর্মকর্তা। আমরা অনুরোধ রাখবো কৃষকদের প্রতি যে তারা যেন আমাদের কৃষি বিভাগের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে পরামর্শ করে এই কাজগুলো করে। এই মুকুল দেখে আমাদের মনে হচ্ছে যে গতবার যে আমাদের আমের উৎপাদন ছিল 60,000 মেট্রিক টন, আমার মনে হচ্ছে এবছর আরো বেশি হবে। তো আমরা আশাবাদী যে এই আম চাষ করে আমাদের নাটোরের কৃষকরা এবছর উপকৃত হবে বা লাভবান হবে। চলতি বছর নাটোর জেলার 5,693 হেক্টর জমিতে বাণিজ্যিক আম বাগান গড়ে উঠেছে। আম উৎপাদনে প্রসিদ্ধ নাটোর জেলায় এবার আমের উৎপাদন 85,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।